আজ ১ সেপ্টেম্বর সোমবার বিকেল ৫টায় খালেদ মহিউদ্দিন আছে এডিটরস পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। প্রতিষ্ঠার ৩৬ বছরে এসে সবচেয়ে নাজুক অবস্থায় পড়েছে বিএনপি, পত্রপত্রিকায় প্রতিবেদন। আওয়ামী লীগে ৯৫ সহ সম্পাদকের বিধান থাকলেও নিয়োগ পেয়েছেন কমপক্ষে ৪৬৭ জন। রাজধানীর কাওলায় ৬ বছর ধরে দিনে নেই আবাসিক গ্যাস, নানা সমস্যার কথা বলছে তিতাস। চট্টগ্রামে ব্যাটারি চালিত অটোরিকশার উচ্ছেদ শুরু, সিএনজি ভাড়া দ্বিগুণ হয়ে যাওয়ার অভিযোগ। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল পাকিস্তান, পিটিভি সম্প্রচার ব্যাহত করেছে আন্দোলনকারীরা। এয়ারটেলে নতুন বা পুরাতন যে কোনো কানেকশনে ২৪ টাকা রিচার্জ করে কথা বলো ১ পয়সা ১ সেকেন্ড রেটে ২৪ ঘন্টা যে কোনো অপারেটরে। এয়ারটেল। আজ ৩৬ বছরে পা রাখল বিএনপি। ৩ যুগের এই পথ চলায় এই মুহূর্তে বেশ নাজুক অবস্থায় পড়েছে দলটি। মামলার চাপে আছেন দলের নেতারা। রাজনীতির মাঠে একের পর এক পরাস্ত হয়ে দলের দুর্বল হয়ে পড়েছে দলটি। বিশ্লেষকরা বলছেন, প্রতিষ্ঠার ৩৬ বছরে এতটা খারাপ সময় আসেনি বিএনপির। এই অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজতে দলটির ভেতরে বাইরে চলছে নানা পরিকল্পনা। এই নিয়ে বেশ কিছু প্রতিবেদনও রয়েছে আজকের পত্রপত্রিকায়। ১ সেপ্টেম্বর বিএনপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটিকে ঘিরে বিএনপি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে নানা শিরোনামের খবর। কালের কণ্ঠে মামলায় হাঁসফাঁস বিএনপি নেতারা। শিরোনামে প্রকাশিত খবরে বলা হয়েছে, খালেদা জিয়া থেকে শুরু করে শীর্ষ নেতাদের প্রায় সবাই আটকে পড়েছেন মামলার জালে। দলের প্রায় সব স্তরের নেতাকর্মীরাই মামলায় জর্জরিত। পত্রিকায় মামলার পরিসংখ্যান তুলে ধরে বলা হয়েছে, সারা দেশে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার সংখ্যা ৮,০০০-এরও বেশি। এসব মামলায় আসামি প্রায় ২০ লাখ। সর্বোচ্চ সংখ্যক ৪৭টি মামলার আসামি দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩৯ মামলার আসামি যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান। ভাইস চেয়ারম্যান তারেক রহমান ১৫টি আর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৫টি মামলার আসামি। ৩৬ বছরে সবচেয়ে নাজুক বিএনপি শিরোনামে সংবাদ ছেপেছে প্রথম আলো। এতে বলা হয়েছে, ১/১১-র পর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে মতের অমিল, পরস্পর সন্দেহ ও দ্বন্দ্ব এমন পর্যায়ে ঠেকেছে যে দলটি সাংগঠনিকভাবে চরম নাজুক অবস্থায়। একই ধরনের শিরোনাম করেছে ইংরেজি দৈনিক ডেইলি স্টারও। পত্রিকাটির শিরোনাম, বিএনপি এ পার্টি ফর দ্য সুপ্রিমো। প্রতিবেদনটিতে বলা হয়েছে, সামরিক শাসক জিয়ার একক সিদ্ধান্তে প্রতিষ্ঠিত ও পরিচালিত দলটি ৩৬ বছরেও বেরিয়ে আসতে পারেনি একক নেতৃত্বের ধারা থেকে। সমকালে দুঃসময়ে বিএনপি শিরোনামে প্রকাশিত খবরে বলা হয়েছে, আন্দোলনের মাধ্যমে শিগগিরই পরবর্তী নির্বাচন আদায় করা বিএনপির জন্য কঠিন চ্যালেঞ্জ। হামলা আর মামলায় নিঃসঙ্গ খালেদা, এমন শিরোনামে প্রকাশিত খবরে বাংলাদেশ প্রতিদিন বলেছে, নির্বাসিত সন্তানদের দূরে থাকা ৭০ বছরের খালেদা জিয়ার ঘাম ঝরছে। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে যোগ দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর বিএনপি সভাপতি মিজানুর রহমান মিনু। মিনু ভাই, আমরা আজকে পত্রপত্রিকাগুলিতে দেখছি যে ৩৬ বছরে বিএনপি আসছে এবং সেই বিএনপি এখন মোটামুটি বেশ দুঃসময় কাটাচ্ছে পত্রপত্রিকাগুলি ভাষ্য অনুযায়ী। আপনার কাছে কি তাই মনে হয় যে বিএনপি দুঃসময়? বাই দ্য ওয়ে, ৩৬ বছরের পদার্পণের জন্য আপনাকে শুভেচ্ছা জানিয়ে রাখছি মিনু ভাই। ইন্ডিপেন্ডেন্ট পরিবারকে শুভেচ্ছা। বিএনপির ৩৬ বছরের রাজনৈতিক আজকে জীবন এবং বর্ষপূর্তি অনুষ্ঠান। আমারও রাজনৈতিক জীবন ৩৬ বছর, ছাত্রদল, যুবদল এবং আজকে জাতীয় রাজনীতিতে। আমি মনে করি যে বিএনপি সবচাইতে এখন বেশি সুদৃঢ় এবং শক্তিশালী। আপনার নিশ্চয়ই মনে আছে যে স্বৈরশাসক এরশাদের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশ থেকে প্রায় ৩৯ জন জাতীয় নেতা তারা রাতারাতি বের হয়ে যে মন্ত্রিত্ব গ্রহণ করে। বিএনপি তখন চরম দুঃসময়ে ছিল। সেই সময় বিএনপির তরুণ প্রাণ এবং বাংলাদেশের মানুষ
তার মাত্র দুই বছরের মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্র দায়িত্বে আনে, প্রধানমন্ত্রী করে এবং বিএনপি সুশক্তিশালী হয়। এখন আমার বিশ্বাস যে বিএনপির নতুন প্রাণ সম্ভাব্য তরুণ সংগঠক এবং নেতারা সুদৃঢ়, অত্যন্ত শক্তিশালী। কিন্তু আসলে সংবাদপত্রের মিনু ভাই, বক্তব্যগুলি বিএনপিতে তো কোনো নতুন নিছক নেতৃত্ব, ঠিকই নয়, মিনু ভাই, আমরা কৌশলী। মিনু ভাই, বিএনপিতে তো কোনো নতুন নেতৃত্ব আসে নাই। কোনো নতুন নেতৃত্ব কি আপনি দেখছেন? যেটি আপনি 1988 সালের উদাহরণ যেটি দিচ্ছিলেন, সেই ক্ষেত্রে অনেক নতুন নেতৃত্ব এসেছে, অনেকে দল ছেড়ে চলে গেছেন, এরকম কোনো ঘটনা তো এখন ঘটে নাই। বিএনপির সারা বাংলাদেশে, বিশেষ করে আপনি জানেন যে তৃণমূল পর্যায়ে, ইউনিয়ন এবং মহানগরীর মহল্লা এবং উপজেলা পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে অনেক তরুণ সম্ভাবনাময় নেতৃত্ব আজকে বিএনপির এগিয়ে আসছে। আসলে সরকারের পুলিশ এবং র্যাব অতীতে এত দলীয় কার্যক্রম সরকারের সঙ্গে থেকে সেরকমভাবে করে না, নিরপেক্ষভাবে করে নাই। এখন একদম সরাসরি সরকারের নির্দেশ যেন দলীয় নির্দেশের মতো কাজ করছে, সেই জন্য কিছুটা বেকায়দায় পড়ছে। তবে আমরা কৌশলী, আমরা সময়ের সুযোগের অপেক্ষায় আছি এবং ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ দেখতে পারবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতেও যেমন সুদৃঢ়ভাবে রাজপথে ছিল, আগামী দিনেও ইনশাল্লাহ অত্যন্ত শক্তিশালী ও সুদৃঢ়ভাবে কৌশলী হয়ে গণতান্ত্রিক উদার রাজনীতিতে আমরা বিশ্বাস করি, সেই রাজনীতির আওতায় আমরা অবশ্যই মাঠে থাকব। মিনু ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী। জনাব আসলাম চৌধুরী, আমরা সারা দেশে বিএনপির মানে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক নেতৃবৃন্দের মধ্যে বিভিন্ন ধরনের অন্তর্কোদলের কথা শুনছি। চট্টগ্রামের অবস্থাও কি তাই? চট্টগ্রামে কি কোনো অন্তর্কোদল চলছে? মানে উমুক দলের বা উমুক মতের, উমুক পথের, উমুক ভাইয়ের অনুসারী, বরাম উমুক ভাইয়ের অনুসারী, এরকম কি চট্টগ্রামে আছে? জনাব আসলাম। ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট পরিবারকে। আসলে চট্টগ্রামে দীর্ঘদিন ধরে যে সমস্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলে নেতৃত্ব দিয়ে আসছেন অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গ, এবং এই ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রামে এত বেশি শক্তিশালী, এখানে আভ্যন্তরীণ প্রতিযোগিতা আছে। এটাকে আপনি আভ্যন্তরীণ খুব বেশি দ্বন্দ্ব বলে মনে করা যায় না। যেমন আমাদের সাংগঠনিক কার্যক্রম এখন চলছে উত্তর জেলাতে, আমাদের 7টি উপজেলা, 8টি পৌরসভা আছে। এক্ষেত্রে প্রত্যেকটি উপজেলা এবং পৌরসভায় আসলে আহ্বায়ক বা সদস্য সচিব হওয়ার মতো যোগ্য নেতৃত্ব অনেক। সেই জন্য হয়তো অনেকের দৃষ্টিতে মনে হয় যে এখানে অনেক মতভেদ বা বিভাজন আছে। আসলে যখন আমরা তৃণমূল নেতৃত্ব, ওয়ার্ড পর্যায়ের নেতৃত্বের মাধ্যমে যখন আমরা সম্মেলনের মাধ্যমে নেতৃত্বগুলো প্রতিষ্ঠিত করব আহ্বায়ক কমিটির পরবর্তীতে, তখন এইসব সমস্যাগুলো আর চোখে পড়বে না। আমার বিশ্বাস যে আমাদের এই উত্তর চট্টগ্রামে ছোটখাটো মতভেদ আছে, কিন্তু আমি মনে করি না এটা একটা বড় আকারের কোনো দ্বন্দ্ব আছে। ছোটখাটো, কিন্তু প্রত্যেকটি বড় সমাবেশ এবং প্রত্যেকটি, আপনি বলছেন যে এগুলি ছোট মতভেদ, কিন্তু আমরা একটা বড় কোনো সমাবেশ, বড় কোনো সম্মেলনকে কেন্দ্র করে আমরা বিএনপির 2 হেভিওয়েট নেতার অনুসারীদের মধ্যে মারামারি পর্যন্ত হতে দেখি। সেগুলিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি দেখেন উত্তর চট্টগ্রামে কিছুদিন আগে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এসেছিল, আমাদের স্থায়ী কমিটির সদস্য এম.কে. আনোয়ার। আমরা সীতাকুণ্ডে একটা সুন্দরভাবে সফলভাবে আমরা একটা প্রোগ্রাম করেছি। আমরা একইভাবে মিরেশ্বরেও প্রোগ্রাম করেছি। তবে মিরেশ্বরের প্রোগ্রামে ছোটোখাটো যেসব ভেদাভেদগুলো ছিল তাও নেতৃত্বের প্রতিযোগিতার কারণে। এইসব বিষয়গুলো আমরা যখন গর্বভাবে এখন কাজ করছি, তৃণমূল ওয়ার্ড পর্যায়ের নেতৃত্ব যখন প্রতিষ্ঠিত করছি এবং ওদের মতামতের ভিত্তিতে যখন ইউনিয়ন কমিটি এবং ইউনিয়ন কমিটির মতামতের ভিত্তিতে যখন আমরা থানা সম্মেলনগুলো করি, তখন আমাদের এই মতভেদগুলো দূর হয়ে যাবে। আপনাকে ধন্যবাদ। আপনি বলছিলেন যে সেই ছোটখাটো মতবিরোধগুলি দূর হয়ে যাবে। 36 বছর আগে যখন বিএনপি প্রতিষ্ঠিত হয়, তখন বিএনপির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন বর্তমানে বিকল্প ধারার সভাপতি, সাবেক রাষ্ট্রপতি জনাব এ.কে.এম. বদরুদ্দোজা চৌধুরী। আমরা এখন কথা বলছি তার সঙ্গে। জনাব এ.কে.এম. বদরুদ্দোজা চৌধুরী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনি আমাদেরকে একটু বলবেন যে 36 বছর পার হলো বিএনপির, এই পথ চলাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন, জনাব বদরুদ্দোজা চৌধুরী? প্রথম কথা হলো, অন্য একটা দলের সদস্য আমি একজন প্রেসিডেন্ট বিকল্প ধারার, আমি সেই হিসাবে অন্য কোনো দলকে প্রত্যক্ষভাবে কোনো সমালোচনা করতে চাই না। আমি মনে করি আওয়ামী লীগ যেটা করছে, জাতীয় পার্টি যেটা করছে, কখনো কখনো বিএনপিও যেটা করছে, যেভাবে প্রত্যক্ষভাবে নেতৃত্বকে সমালোচনা করা, এটা সঠিক নয়, রাজনীতির জন্য শুভ নয় এবং আমি সেটা সমর্থন করি না। তবু সাধারণভাবে এটা বলবো, যতদিন আমি ছিলাম তার মধ্যে কী পরিবর্তন আমি দেখতে পাচ্ছি, তার উপর 2-4টে কথা বলতে পারি। কিন্তু একটা কথা প্রথমেই মনে রাখতে হবে, এখনও বিএনপি
সাধারণ মানুষের কাছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল। এটা কিন্তু অসত্য নয়, এটা অসত্য নয়, এবং অসত্য নয় বলেই এই কথাগুলো অন্য পার্টি যখন খুব ছোট করার চেষ্টা করে বিরোধী দলকে এবং বিএনপিকে, তখন তাদের সত্য কথাটা এখনো মনে রাখা উচিত। মনে রাখা তো এই জন্যই যে যদি বিএনপি খুব শক্তিশালী এবং জনপ্রিয় পার্টি না হতো, এত শত শত কেস তাদের বিরুদ্ধে কেন হয়? কেন তার সর্বপর্যায়ের নেতৃত্বে বোধহয় কয়েক হাজার নেতাকর্মী এখনো জেলের ভিতরে আছেন? এতে বুঝতে হবে সরকার ভয় পায়। আজকে যদি আপনি কোনো পত্রপত্রিকায় রিয়াকশনগুলো দেখেন এই বিএনপির এই বর্তমান অবস্থার জন্য, সে দেখবেন অত্যন্ত খারাপ ভাষায় তাদের বিরুদ্ধে সমালোচনা করা হয়। এটা সঠিক নয়। তখনই এরা খারাপ ব্যবহার করবে যখন তারা বুঝে যে নিজের অস্তিত্ব সংকটে আছে। একটা সঠিক নির্বাচন হলে, বহু দল সমর্থিত একটা নির্বাচন হলে, আজকে যে সরকার অথবা তাদের সঙ্গে যারা আছেন, সঙ্গীয় অন্যান্য দল যেমন জাতীয় পার্টি সহ আরো যারা আছে, তারা জানে তারা অস্তিত্ব সংকটে ভুগবে। সেই জন্যই জনাব বদরুদ্দোজা চৌধুরী কায়দা কানুন করে যে 5 জানুয়ারি যে নির্বাচন করা হয়েছে, জনাব বদরুদ্দোজা চৌধুরী প্রাথমিকভাবে বোঝা উচিত জনাব বদরুদ্দোজা বিএনপিকে ভালোবাসে। 2 জনাব বদরুদ্দোজা চৌধুরী মামলার প্রশ্ন বলেন যদি জনাব বদরুদ্দোজা চৌধুরী মামলার সংখ্যা ছাড়া আর কোনোভাবে এই মুহূর্তে বিএনপির শক্তি বোঝার কোনো সুবিধা আছে? আমরা আর কোনোভাবে বুঝতে পারি যে বিএনপি খুব শক্তিশালী রাজনৈতিক দল? মামলা তো একটা নয়, শুধু জনপ্রিয়তার মাপকাঠি যদি বিচার করতে চান, যাচাই করতে চান, তাহলে 5 জন নির্বাচন প্রাক অবস্থাটা আপনার খেয়াল করতে হবে। দ্বিতীয়, 5 নির্বাচনের পরে যখন তারা উপজেলা নির্বাচন করলো, প্রথম 2টি সিরিজের ফলাফল, এটা দিয়ে পরিষ্কার বোঝা যায় যে জনগণ তাদের সঙ্গে আছে। এবং তারপর আপনারাই টেলিভিশনে দেখালেন 5 জানুয়ারি নির্বাচনে যে ইয়ার ভিতরে, নির্বাচন কেন্দ্রের ভিতরে কুকুর ঢুকছে, বিড়াল ঢুকছে, গরু ঢুকছে, আর যারা নির্বাচন গ্রহণ করবেন তারা ঘুমাচ্ছে। এইসব ছবিতে আপনাদের দেওয়া, সেটা আপনারা তো অস্বীকার করতে পারেন না। এতে বোঝা যায় সরকারের দুর্বলতা আছে এবং বিএনপির জনপ্রিয়তা তখনও তুঙ্গে ছিল। এখনো যদি বিএনপি তার সাংগঠনিক ক্ষমতা প্রয়োগ করে জনগণের মাঝখানে চলে যেতে পারে, জনগণের ভিতরে চলে যেতে পারে, আমরা তাহলে অনেক অনেক পরিবর্তন হবে। মনে রাখতে হবে জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন। জিয়াউর রহমানের কণ্ঠের যে আওয়াজ, স্বাধীনতার যে আওয়াজ আমরা শুনেছিলাম, সেটা আমরা সবাই শুনেছি। যাদের বয়স তখন 20-র উপরে ছিল, সবাই শুনেছে। আজকে অনেকেই নেই আমাদের, কিন্তু সাক্ষী দেওয়ার লোক এখনো অনেক আছে। এবং সেই ঘোষণাকারী হিসাবে জিয়া রহমান এবং জাতীয়তাবাদী দল একটা স্থান অধিকার করেছে, সত্য কথা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। জনাব বদরুদ্দোজা চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে এবার একটি বিরতি, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। আওয়ামী লীগ এখন সহসম্পাদকের ছড়াছড়ি। গঠনতন্ত্রের সর্বোচ্চ 95 জন সহসম্পাদকের বিধান থাকলেও নিয়োগ পেয়েছেন কমপক্ষে 466 জন। আরো অনেকেই আছেন পাইপলাইনে, নিয়োগ পেয়েছেন অনেক বিতর্কিত ব্যক্তিও। এসব নিয়ে অসন্তোষ রয়েছে দলের নীতি নির্ধারকদের মধ্যেই। বিএনপি জামাতকে মোকাবেলায় দলের তৃণমূলকে শক্তিশালী করতে 2012 সালের ডিসেম্বরে 66 জন ও দশম জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে 83 জন সহ সম্পাদক নিয়োগ করে আওয়ামী লীগ। নির্বাচনে জয়লাভের মাস দুয়েকের মাথায় হঠাৎ করে এ পদে নিয়োগ পান 318 জন। যাচাই বাছাই চলছে আরও কয়েকশো জনের নাম। কিন্তু নিয়োগপ্রাপ্তদের এখনো কোনো দায়িত্ব দেওয়া হয়নি। তাদের কাজ ও পরিধি নিয়েও আছে অস্পষ্টতা। আমাদের সাংগঠনিক কাজ কি হবে এখনো আমরা কি ঠিকভাবে বলতে পারছি না। জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে যেন এই ধরনের কাজ করার সুযোগ করে দেয়। ডিজিটাল বাংলাদেশের পথে সে আছে কিনা, 41 সালের ট্রেনে সে উঠছে কিনা, সেই চেতনার সাথে আছে কিনা, এটি আমাদের বিবেচ্য বিষয়। এদিকে সহ সম্পাদকের মোট সংখ্যা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে খোদ নীতি নির্ধারকদের মধ্যেই আছে অসন্তোষ। এজন্য গুটি কয়েক নেতার স্বেচ্ছাচারিতাকে দায়ী করেছেন তারা। আসলে আমি নিজেও জানি না উপকমিটির সহ সম্পাদক কয়জন, কি উপসম্পাদক, এটা আমি নিজেও জানি না, কিন্তু এটা আমার জন্য বলতে বিব্রতকর। গঠনতন্ত্রের যে উপকমিটির যে পরিধি, সে পরিধির বাইরে আমরা শুনেছি যে এবার বেশ কিছু ওখানে দেওয়া হয়েছে, নেওয়া হয়েছে। তো এটা কোন ক্যাটাগরি কিভাবে নেওয়া হয়েছে এটা আমার জানা নেই। এ ব্যাপারে হয়তো আমাদের দলের প্রেসিডেন্ট মেম্বার কাদের ভাই উনি ভালো বলতে পারেন। দলের গঠনতন্ত্র অনুযায়ী 19টি সম্পাদকীয় বিভাগে 5 জন করে মোট 95 জন সহ সম্পাদক থাকার কথা, কিন্তু ইতিমধ্যে নিয়োগ পেয়েছেন 467 জন। তারপরেও এটা গঠনতন্ত্রের সাথে সাংঘর্ষিক নয় বলে মনে করেন সহ সম্পাদক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত দপ্তর সম্পাদক। গঠনতন্ত্র ভায়োলেট হচ্ছে না। সহ সম্পাদক যাদেরকে নিয়োগ করা হয়েছে তাদের সিভি নেওয়া হয়েছে, তাদের ছবি নেওয়া হয়েছে এবং তাদের ব্যাকগ্রাউন্ডও দেখা আছে তারা ছাত্রলীগ করেছে কিনা।
এবং ওই ব্যাকগ্রাউন্ডের ভিত্তিতেই এখান থেকে সহ সম্পাদক নিয়োগ করে দেওয়া হয়েছে। সহ সম্পাদকের তালিকায় স্থান পেয়েছেন চিত্র তারকা, খেলোয়াড়, ব্যবসায়ী সহ অনেক বিতর্কিত ব্যক্তি। আওয়ামী লীগের সাথে যাদের পূর্ব সংশ্লিষ্টতা নেই, এমনকি সাবেক ছাত্রদল নেতাও হয়েছেন আওয়ামী লীগের সহ সম্পাদক। ফারজানা শোভা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই নিয়ে বিস্তারিত জানতে এবার আমরা কথা বলছি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের সঙ্গে। জনাব আহমদ হোসেন, আওয়ামী লীগের যে সহ সম্পাদকের সংখ্যা বাড়ছে, 95 জন সহ সম্পাদকের কথা থাকলো, এখন 467 জন, এটা বেড়ে আর কতদিন পর্যন্ত যেতে পারে বা কতজন সহ সম্পাদক দরকার আওয়ামী লীগ চালানোর জন্য? জনাব আহমদ হোসেন। ধন্যবাদ খালেদ মেহদ্দিন। আপনি যে প্রশ্নটি উত্থাপন করেছেন যে আমাদের সহ সম্পাদক, আমি নিজেও কিন্তু একদিন সহ সম্পাদক ছিলাম। কারণ সহ সম্পাদক গঠনতন্ত্রের যে সংখ্যা আছে তা অতিক্রম করেছে এবং পার্টির কাজের প্রয়োজনে আওয়ামী লীগটা বিশাল রাজনৈতিক দল। আপনি জানেন যে আমাদের প্রতি 2 বছর পর ছাত্রলীগের কনফারেন্সের মধ্য দিয়ে বিশাল অঙ্কের একটা নেতৃত্ব বেরিয়ে আসে এবং সেই ইয়াং তারুণ্যকে আমরা রাজনৈতিকভাবে পার্টির জন্য কাজে লাগাতে চাই। সেই বিষয়টিকে বিবেচনা রেখেই মাননীয় আওয়ামী লীগ সভাপতি, আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই সাব কমিটি গঠন করেছিলেন। এবং আজকে আপনি যে কথাটা বলেছেন যে আমাদের প্রয়োজনটা হচ্ছে ম্যান পাওয়ার, দক্ষ নেতৃত্ব গড়ে তোলা, এবং এই যৌথ সহ সম্পাদকদের মধ্য থেকেই আমাদের আগামী দিন নেতৃত্ব বাছাই হবে। কাজে আমাদের সংখ্যা এখানে আপনার কোনো সমস্যা নয়, তার মানে সংখ্যা পার্টির প্রয়োজনে অনেক বাড়তে পারে। মানে 95 থেকে 95 সহ হতে পারে। শেখ হাসিনা, জি জনাব আহমদ হোসেন, সংখ্যাটি 95 থেকে 95 সহ হতে পারে সহ সম্পাদক। 95 না, সেটা তো আপনার বক্তব্য। না, হতে পারে কিনা আমি জানতে চাইছি। না না, আমি জানতে চাইছি। না না না, সেটা না না, আপনার এটা এখনই এই মুহূর্তে আমরা বলতে পারবো না। তবে আমার মনে হয় যে যা হয়েছে এরপরে আর খুব একটা বেশি হবে না। আমরা শুনেছি যে কয়েকশো বেশি হবে না, কয়েকশো জনের নাম যাচাই বাছাই চলছে আরো। না না, কয়েকশো তো আপনার এখানে আপনার সেখানে তাদের জমা দেওয়া আছে, তাদের কাগজপত্র সব জমা দেওয়া আছে, যাচাই বাছাই তো হতেই পারে কারা ছাত্রলীগ করেছে, কাদের কি অবদান এবং কাদের কি যোগ্যতা, যাচাই বাছাই হচ্ছে। কিন্তু সংখ্যাটা চূড়ান্তভাবে আপনি যেটা বলেছেন এটা হওয়ার সম্ভাবনা নেই, এটা আমি আপনাকে বলতে পারি। জি জনাব আহমদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। এবার আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের সহ সম্পাদকদের একজন জনাব বাহাদুর ব্যাপারী। জনাব বাহাদুর ব্যাপারী, আপনি আওয়ামী লীগের একজন সহ সম্পাদক, সহ সম্পাদকের কাজ আসলে কি আওয়ামী লীগে? সহ সম্পাদকের কাজ আমাদের গঠনতন্ত্রে সুস্পষ্টভাবে ব্যাখ্যা দেওয়া আছে যে আমাদের সম্পাদকদের এবং পার্টির কাজকে সহযোগিতা করা, সারা দেশ থেকে তথ্য সংগ্রহ করা, দেশ এবং বিশ্বের তথ্য সংগ্রহ করে তার একটি প্রতিবেদন দাখিল করা। এবং যেহেতু আওয়ামী লীগ এই বাংলাদেশ সহ সাবকন্টিনেন্টের একটি বিশাল সংগঠন, এই সংগঠনের প্রতিনিয়ত কাজগুলো ধরে নিয়ে আসা। 2021 সালে ডিজিটাল বাংলাদেশ তৈরিতে এই 64,000 গ্রাম বাংলাদেশে ছাত্র বা আওয়ামী লীগের সহ সম্পাদকরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাহাদুর ভাই, 467 জন সহ সম্পাদকের কাজই কি একই ধরনের? 400 অবশ্যই নয়, 467 জন সহ সম্পাদক তার নিজেদের অভিজ্ঞতা, যোগ্যতা, পড়াশোনা সব মিলেই যে যে ডিপার্টমেন্টে দক্ষ তাকে সেই ডিপার্টমেন্টে আমরা কাজে লাগানোর চেষ্টা করছি এবং তারা সফলভাবে কাজ করছে। কে এই কাজটি ভাগ করে দেয়, দায়িত্বটি ভাগ করে দেয়? দায়িত্বটি ভাগ করে দেন আমাদের কেন্দ্রীয় কমিটি আছেন, তার সম্পাদক আছেন, সাধারণ সম্পাদক আছেন, এবং এই কমিটির যিনি সভাপতি থাকেন তিনি আমাদের প্রেসিডিয়াম অথবা উপদেষ্টা থাকেন এবং এই নির্দিষ্ট সম্পাদকই এই সম্পাদকের দায়িত্ব পালন করেন। সহ সম্পাদক হওয়া কি খুব লাভজনক? একজন পলিটিক্যাল নেতা এবং কর্মীর কাছে সহ সম্পাদক হওয়া, আওয়ামী লীগে কাজ করা তার নিজের পরিচয় এবং আত্মপরিচয়কে আরও দৃঢ় এবং সমৃদ্ধ করে এবং বাংলাদেশকে তার সঠিক জায়গায় রাখার একটি দায়িত্ব পালন করে এই সকল সহ সম্পাদকরা মনে করে। আমাদের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে দেখা যাচ্ছে যে এমন অনেকে আওয়ামী লীগের সহ সম্পাদক হয়েছে যারা আগে ছাত্রদল করতেন, ছাত্রদলের নেতা ছিলেন। এটি কেন হচ্ছে? মানে যাচাই বাছাই কি? কেউ যদি বিভ্রান্ত থাকে, বিভ্রান্ত পথ থেকে যদি সত্যের পথে আছে, কেউ যদি ন্যারো পথে
সড়কে থাকে তারা যদি মহাসড়কে এসে সংযুক্ত হয় সেটাকে তো আমরা আহ্বান জানাবই। আপনি জানেন আওয়ামী লীগ একটি বড় সংগঠন এবং শক্তিশালী সংগঠন, শুধু বাংলাদেশে নেই, এই সাবকন্টিনেন্টে যদি দেখি তাহলে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী সংগঠন। সেই সংগঠনে সকল মত, পেশা এবং সকল জায়গার হেটেরোজেনিয়াস গ্রুপ নিয়েই আমরা এই সংগঠনকে শক্তিশালী করার জন্য তৈরি করছি। বাহাদুর ভাই, যে মতেরই থাকুক না কেন, সে যদি এসে আওয়ামী লীগে জয়েন করে সে সহ সম্পাদক, সম্পাদক, সাধারণ সম্পাদক হতে পারবে। যে মত না, সে যদি বিশ্বাস করে সে বাঙালি, সে যদি বিশ্বাস করে তার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, সে যদি বিশ্বাস করে তার বড় স্লোগানের নাম জয় বাংলা, সে যদি বিশ্বাস করে তার ভালো সবচেয়ে প্রাণের গানটির নাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এইরকম যখন বিশ্বাস করে, এবং আপনি জানেন আমরা 2041 সালে বাংলাদেশকে সে হয় বিশ্বাস করুক অথবা আগের বিশ্বাসটি পাল্টে বর্তমানে এই বিশ্বাসে পরিবর্তন করলেও চলবে। বাহাদুর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকবেন। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। রাজশাহীতে এরশাদের উপস্থিতিতে দুই পক্ষের সংঘর্ষে পণ্ড হয়েছে জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে দ্রুত সমাবেশ ত্যাগ করেন জাপা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। সমাবেশে রাজশাহী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে দুই নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দেন জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতারা। পরে রাজশাহী জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু বক্তব্য দিতে গেলে বাধা দেন মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শাহাবুদ্দিন। এতে মঞ্চে উপস্থিত দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পুলিশ মঞ্চে গিয়ে পরিস্থিতি সামলার চেষ্টা করে। যে ঘটনাটা ঘটেছে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, তবে খুব জটিল কোনো একটা ব্যাপার নয়। এটা কিছু ভুল বোঝাবুঝির কারণেই, একটু সামান্য ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনাটা ঘটেছে। আমাদের মহানগর সদস্য শাহাবুদ্দিন উনি বক্তব্য দিচ্ছিলেন, তার বক্তব্যটা একটু দীর্ঘায়িত হওয়ায় আমাদের জেলার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু ক্ষিপ্ত হয়ে মঞ্চের উপরে তার বক্তব্য তার কাছ থেকে মাইক কেড়ে নেয় এবং তার লোকজন তাকে বেদম পিটায়। গত 6 বছর ধরে তীব্র গ্যাস সংকটে ভুগছেন রাজধানীর দক্ষিণখানের কাওলা এলাকার বাসিন্দারা। বাধ্য হয়ে কাঠখড়ি, কেরোসিন তেল ও গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে তাদের। তিতাসের কাছে বারবার অভিযোগ করেও কোনো সুফল পাননি এলাকাবাসী। গ্যাস না থাকে মমতাজ বেগম রান্না করছেন কেরোসিনের চুলায়। প্রতিদিন শুধু রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত গ্যাস সেবা পান তিনি। আমাদের গ্যাস মানে এখন বলতে নাই, কেউ আমাদের জন্য কেউ কিচ্ছু করতেছে না। অনেক লেখালেখি হয়েছে এর আগে শুনলাম, কই আমাদের তো কেউ আমাদের গ্যাসের কোনো সুরা করলো না। এই সমস্যা আশেপাশে প্রায় প্রতিটি বাড়িতে। সরকারি গ্যাস লাইন থাকা সত্ত্বেও গ্যাস সিলিন্ডার ও কাঠখড়ির চুলা ব্যবহার করতে হচ্ছে বাধ্য হয়েই। স্থানীয় তিতাসের অফিসে বারবার অভিযোগের পরও সমস্যার কোনো সমাধান আসেনি। 5টার আগে রান্না না করতে পারে, না খায় থাকতে হয়, খুব খারাপ অবস্থা। সিলিন্ডারে রান্না করতে হয়, লাকড়ি চুলাতে রান্না করতে হয়, আর সবার তো লাকড়ি চুলা বা সিলিন্ডার ব্যবহার করার সামর্থ্য নাই। তিতাসে বিল দিচ্ছি 450 টাকা করে, তারপর দুটো সিলিন্ডার যাচ্ছে প্রতি মাসে, সেখানে প্রায় 1836 টাকা যাচ্ছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাইছি, উনিও কোনো সমাধান করে নাই। বর্তমান চেয়ারম্যান সাহেব তোফাজ্জল সাহেব, ওনার কাছে আমরা গেছি, তিতাস কর্তৃপক্ষকে বলছি, ওনারাও এটার কোনো সমাধান করতে পারে নাই। তিতাস বলছে নানা সমস্যার কারণে এলাকায় এখনো গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে পারেনি তারা। আমাদের ডিমান্ড এবং সাপ্লাই তার মধ্যে তো একটা ঘাটতি আছে, যার জন্য এটা হচ্ছে। তাহলে ওই এলাকার জন্য আমরা যে নেটওয়ার্ক যেটা আছে, আমাদের এক্সিস্টিং যে নেটওয়ার্কটা আছে, ওটা নেটওয়ার্কটা স্টাডি করে এবং প্ল্যানিং থেকে সেই নকশাগুলি এনে এবং এখানে সিস্টেমটা কীভাবে আপগ্রেড করা যায় সেই ব্যবস্থা আমরা নিব। কাওলা ছাড়াও আশকোনা সহ আশেপাশে আরও কয়েকটি এলাকাতেও গ্যাসের সংকটের অভিযোগ রয়েছে। খালিদ আরাফাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখন রাজধানী কাওলায় রয়েছেন সহকর্মী মাহমুদা মৌমিতা, সরাসরি চলে যাচ্ছি সেখানে। মৌমিতা, আপনি যে কয়টি বাড়ির গ্যাস সংকটের কথা বলছিলেন বা আমরা শুনছিলাম, সে কয়টি বাড়ি আসলে এরকম গ্যাস থাকা সত্ত্বেও, লাইন থাকা সত্ত্বেও আসলে গ্যাস নেই কাওলায়? আসলে এই কাওলার 40 থেকে 45 হাজার পরিবার আসলে এই সংকটে ভুগছে খালিদ। এবং এখানের যে মানুষ, আপনি যেমনটি আগেও জানিয়েছেন যে অসংখ্যবার আবেদন করেছেন, তারপরও কিন্তু তারা গ্যাস পেয়ে। আমি এই মুহূর্তে যদি আপনাকে দেখাতে চাই, আজকেও কিন্তু এখানে গ্যাস নেই এবং এখানকার একজন ভুক্তভোগী আমার সাথে রয়েছেন, আমি একটু জ্বালিয়ে দেখাতে চাই। আপনি এখন কি আজকে গ্যাস আছে? না পা, আমি জ্বালা দেখাইছি, আমাদের কোনো আগুন দেখছি, দেখেন যে চুলায় কোনো আগুন। আপনারা কিভাবে রান্না করছেন তাহলে? আমরা রান্না করছি রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত গ্যাস থাকে,
রাত জেগে জেগে রান্না করছি, তাতে আমার প্রেশারের রুগী, প্রেশার বেড়ে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছি, প্লাস সিলিন্ডারে করছি, রাইস কুকারে করছি, এইভাবে চলতেছি। আবার দেখেন আমাদের ভাড়াটিয়ারা আসতেছে, তারাও রান্না বান্নার এই সমস্যার জন্য গ্যাস থাকে না। বুঝতে পেরেছি খালিদ, আসলে এই বিষয়ে তারা অনেকবার চেষ্টা করেছেন, আবেদন করেছেন। আসলে কিভাবে তারা আবেদন করেছেন এই বিষয়ে আমার সাথে কথা বলার জন্য আসছেন এখানকার মেম্বার শফিউদ্দিন মোল্লা, তার সাথে আমি একটু কথা বলছি। শফিউদ্দিন, আপনারা আসলে কি কি ব্যবস্থা নিয়েছেন এই সমস্যা নিরসনে? আমরা এই সমস্যা নিরসনের জন্য আমাদের স্থানীয় এমপি অ্যাডভোকেট সাহারা খাতুনের মাধ্যমে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে অবহিত করানো হয়েছে এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ তাদের লোকজন নিয়ে এসে এলাকাটা ভিজিট করে গেছেন। সবশেষ কি বলেছেন তারা? সবশেষ বলেছেন যে এই এলাকার ভিতরে গ্যাসের লাইনে গ্যাস আছে কিন্তু প্রেশার নাই। এই প্রেশার মেশিন বসানোর জন্য 2 কাঠা জায়গার দরকার। আমাদের এলাকার মধ্যে কোনো গ্যাসের বসানোর জন্য 2 কাঠা জায়গা নাই, বিদায় সিভিল এভিয়েশনের কর্তৃপক্ষের কাছে। বুঝতে পেরেছি। আসলে শফিউদ্দিন মোল্লা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন শফিউদ্দিন মোল্লা এবং তাদের আবেদন একটাই, তারা এই সমস্যা থেকে, সংকট থেকে নিরসন চান। মৌমিতা, আপনাকে ধন্যবাদ। আমরা সরাসরি দেখছিলাম যে এখনো কাওলাতে সেই একই অবস্থা। এই পর্যায়ে এডিটর স্পিক একটু বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে বিকাল 5টার দিকে। এই অধিবেশন চলবে 18 সেপ্টেম্বর পর্যন্ত। চলতি অধিবেশনেই বিচারকদের অভিশংসন নিয়ে সংবিধান সংশোধনীর প্রস্তাব সহ গুরুত্বপূর্ণ প্রায় 12টি বিল নিয়ে এবার আলোচনা হওয়ার কথা রয়েছে। সভাপতিমণ্ডল মনোনয়ন ও শোক প্রস্তাবের মধ্যে দিয়ে অধিবেশন শুরু হয়েছে। প্রশ্নোত্তর পর্বের পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ইনভেস্টমেন্ট কর্পোরেশন বিল উত্থাপনের কথা রয়েছে। বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থলবন্দর, এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী ইলিয়াস হোসেন। ইলিয়াস, আমাদের যে এই তৃতীয় অধিবেশন, মানে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের মধ্যে 12টি গুরুত্বপূর্ণ বিলের নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে, আপনার কাছে কি মনে হয় যে ষোড়শ সংশোধনী এই পার্লামেন্টের এই অধিবেশনের মধ্যেই আমরা পেতে পারি, যেটি বিচারকদের অভিশংসনে যেটি কথা হয়েছে? আমি আরো যে কার্যতালিকা দেখেছি তাতে আমার যেটি মনে হয়েছে যে এই অধিবেশনে বিষয়টি উত্থাপিত হবে, কিন্তু এটার চূড়ান্ত নিষ্পত্তি এই অধিবেশনে মনে হয় না যে কম সময়ের মধ্যে সম্ভব। তবে এখানে উত্থাপন করার পরে যেটি করা হয়, ভেটিংয়ে দেওয়া হয় এবং আপনার আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয় পরীক্ষা নিরীক্ষার জন্য, পরে ফিরে এসে এটি বিলটি আইনে পরিণত হয়। তো আমার মনে হয় এই সময়ের মধ্যে হয়তো এটি স্থায়ী কমিটি পর্যন্ত যেতে পারে, সেখানে পরীক্ষা নিরীক্ষার অবস্থায় থাকবে, হয়তো পরের অধিবেশনে হয়তো এটি চূড়ান্ত রূপ পাবে। এটি এই যে 18 সেপ্টেম্বর পর্যন্ত যে সংসদ চলবে, এই অধিবেশন এই সময়টুকুর মধ্যে এর বেশি হবে কিনা আমার একটু সন্দেহ রয়েছে আর কি। ইলিয়াস হোসেন, আপনাকে ধন্যবাদ। এডিটর স্পিকে একটু বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। অনেক জল্পনা কল্পনা পর অবশেষে চট্টগ্রামের রাস্তা থেকে ব্যাটারি চালিত অটোরিকশার উচ্ছেদ শুরু হলো। আর এই সুযোগে সিএনজি অটোরিকশা আর প্যাডেল রিকশা চালকরা দ্বিগুণ ভাড়া নিচ্ছে বলে অভিযোগ উঠছে। এতে বেকায়দায় পড়ছে সাধারণ মানুষ। দুর্ভোগ কমাতে এবার সিএনজি অটোরিকশার ভাড়া নির্দিষ্ট করার উদ্যোগ নিচ্ছে ট্রাফিক বিভাগ। 30 আগস্টের সময়সীমা বেঁধে দেওয়ার পর 31 আগস্ট থেকে চট্টগ্রামের রাস্তায় পুলিশ শুরু করে ব্যাটারি চালিত রিকশার উচ্ছেদ অভিযান। প্রথম দিনে প্রায় 100 খানেক ব্যাটারি রিকশা জব্দও করা হয়। এরপর থেকে এসব রিকশা রাস্তায় একেবারে দেখাই যায়নি। এসব রিকশা চালুর দাবিতে চালকরা প্রতিদিন মিছিলও করে যাচ্ছে। হঠাৎ আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বলে জানালেন তারা। এখন আমার রিজিক বন্ধ হয়ে গেছে, আমার কারণে আমার পরিবারের আরো 10 জন অনাহারে এখন ভুগতেছে। কোন বাংলাদেশে চালাইতে পারতেছি না, এই বাংলাদেশে চালাই আমার গোড়া ঠ্যাং এখন কালিয়া 2 দিন চালাইছি 600 টাকার ওষুধ লাগছে। আর ব্যাটারি চালিত রিকশার অনুপস্থিতিতে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে সিএনজি আর প্যাডেল চালিত রিকশা চালকদের বিরুদ্ধে। আমরা এখন নর্মাল রিকশাও পাচ্ছি না, তারপর সিএনজি পাচ্ছি না। আর সিএনজি পেলেও সিএনজি ফেয়ার অনেক বেশি বলছে, যেমন নর্মালি যেটা 100 টাকা বলে এখন 180, 200 এই ধরনের চাচ্ছে। আর নর্মাল রিকশা তো দূরের রাস্তায় যেতেই চাচ্ছে না। আমরা এখান থেকে স্টেশন বা বিআরটিসি যাইতাম, তখন আমাদের ভাড়া লাগতো 15-20 টাকা। এখন অটো রিকশা বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের ভাড়া লাগতেছে দ্বিগুণ। সিএনজি অটোরিকশা চালকদের এমন দৌরাত্ম্য বন্ধ করতে এই মাসের মধ্যেই চট্টগ্রামে সিএনজি অটোরিকশার ভাড়া নির্দিষ্ট করে দেওয়া হবে বলে জানায় পুলিশ। যেহেতু গ্যাসের দাম বারবার বাড়ে, যার ফলে ওইটা বারবার ক্যালিব্রেশন করতে হয়, এটা একটা জটিল প্রক্রিয়ার মধ্যে পড়ে। তো ওইটা আমরা ওই জায়গাটা সংশোধন আনতে চাচ্ছি যে
টোটাল শহরের জন্য ব্যাটারি যেটা সিএনজি আছে এদের একটা ভাড়ার তালিকা থাকবে, প্রত্যেক গাড়িতে একটা ভাড়ার তালিকা থাকবে, যাত্রী সাধারণ এটা দেখতে পারবে যে আসলে তার ভাড়া কত হবে, সেই হিসেবে এই চার্টের ভিত্তিতে ভাড়া চলবে। 2 মাস আগে ঢাকা ও চট্টগ্রামে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। যদিও এতদিন রায়ের কপি কর্তৃপক্ষের হাতে না আসায় কর্পোরেশনের অন্তর্ভুক্ত 55,000 রিকশার পাশাপাশি চট্টগ্রামে চলছিল অন্তত 1050 ব্যাটারি চালিত রিকশা। নাসরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এবার কথা বলছি চট্টগ্রাম ব্যাটারি চালিত রিকশা মালিক শ্রমিক সংগ্রাম পরিষদের সভাপতি আব্দুল কাদের মজুমদারের সঙ্গে। জনাব আব্দুল কাদের মজুমদার, আপনাদের দাবিটা আসলে কি? মানে আপনারা কি দাবি করছেন? এটা তো ঠিক যে ব্যাটারি চালিত রিকশা আসলে একটা অনুমোদনহীন রিকশাই, অনুমোদনের একটা যানই মাত্র। আপনারা কি দাবি করতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সিটি এলাকায় ব্যাটারি চালিত রিকশার সাথে প্রায় 3 লক্ষাধিক গরিব দুঃখী মেহনতি মানুষ জড়িত। একসময় তারা রিকশা চালাইতো, আর রিকশা চট্টগ্রাম পাহাড়ি এলাকায় রিকশা চালানো খুবই কষ্টসাধ্য, অমানবিক, মানুষ হইয়া মানুষ টানার কাজ। এই অমানবিক কাজ থেকে বাঁচার জন্য আমরা রিকশার মধ্যে ব্যাটারি এবং মোটর সংযুক্ত করে যাতে চালকের কষ্ট একটু কম হয়, এই জন্য আমরা এই ব্যাটারি চালিত রিকশা। কিন্তু এরকম একটি বাহন কি যথেষ্ট ঝুঁকিপূর্ণ নয়? ব্যাটারি চালিত রিকশা জনাব আব্দুল কাদের মজুমদার, এরকম একটি বাহন কি যথেষ্ট ঝুঁকিপূর্ণ নয়? দেখুন জি না, আমি একমত না। কারণ একসময় দেখেন বিভিন্ন অফিস আদালত টাইপ মেশিনে চলতো, এখন কম্পিউটার প্রযুক্তি বাড়িছে এবং অনেক উন্নত প্রযুক্তি, কিন্তু রিকশার ব্যাপারে এই দেশের মানুষ মানে কোনো চিন্তা ভাবনা করে না। এত অমানবিক কাজ, মানুষ হইয়া মানুষ টানার কাজ করতেছে, কিন্তু এটা করে না, যার জন্য আমরা ব্যাটারি চালিত রিকশা চালু করছি। আব্দুল কাদের মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ। এবার কথা বলছি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ট্রাফিকের উপকমিশনার ফারুক আহমেদের সঙ্গে। জানা ফারুক আহমেদ, আপনারা যে উচ্ছেদ করছেন ব্যাটারি চালিত রিকশা, তার ফলে আবার সিএনজি এবং সাধারণ যে রিকশাগুলি আছে সেগুলো অনেক বেশি ভাড়া নিচ্ছে। যাত্রী সাধারণের জন্য আপনাদের আসলে এই মুহূর্তে করণীয় কি আছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে? জনাব ফারুক আহমেদ। থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন। আমি প্রথমে বলবো যে আসলে দুই ধরনের ইস্যু। একটা হলো যে উচ্ছেদের যেটা বিষয়, সেটা ছিল আসলে অননুমোদিত একটা যান, সেটা আমরা বাধ্য হয়েই পরিস্থিতির কারণে এবং আইনি বাধ্যবতার কারণে আমরা সেটা অভিযানটা করি। এবং যেটা এখন বলছেন যে ভাড়া বাড়ার বিষয়টা, এটা আসলে এটার সাথে এখন রিলেটেড হয়ে গেছে। আমি এই জন্য বলবো যে এটার জন্য আমাদের অবশ্যই পদক্ষেপ আছে এবং আমরা অলরেডি পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছি। যে অভিযোগগুলো আসতেছে যে ভাড়া বেশি, এটার জন্য আমরা অলরেডি একটা মিটিংও কল করেছি এবং আমরা এটার জন্য যেটা আমরা আগে বলেছিলাম যে টোটাল শহরের জন্য হয়তো আমরা চার্ট তৈরি করবো যে কোন জায়গা থেকে কত ভাড়া হবে, এবং এটা ওই সিএনজিতে থাকা বাধ্যতামূলক থাকবে। যেহেতু আমাদের মিটারের ক্যালিব্রেশন এই মুহূর্তে নাই, অতএব আমরা এই চার্টের দিকেই যাবো এবং আমি মনে করি খুব অল্প সময়ের মধ্যে এই সমাধানটা আমরা দিতে পারবো। জনাব ফারুক আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদেরকে জানাচ্ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ট্রাফিকের উপকমিশনার ফারুক আহমেদ। এডিটর স্পিকে আবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। সরকার বিরোধী বিক্ষোভের অংশ হিসেবে সোমবার সকালে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি ভবনে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা সম্প্রচার বিভাগে ঢুকে সাময়িকভাবে প্রচার বন্ধ করে দেয় তারা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সোমবার সকালে রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ঢুকে সরকার বিরোধী স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা। এ সময় ভবনের ভেতরে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছবি ভেঙে ফেলে তারা। লুট করা হয় ক্যামেরা সহ মূল্যবান সরঞ্জাম। শেষমেশ সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে প্রভাবশালী পত্রিকা দ্য ডন। সরকার বিরোধী বিক্ষোভ পিটিআইয়ের কোনো সদস্য এই ঘটনার সাথে জড়িত থাকলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন দলের প্রধান ইমরান খান। তবে এটা নওয়াজ সরকার বিরোধী ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মনে করেন তিনি। প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই, পাকিস্তানের সর্বস্তরের মানুষ আজ তার বিরুদ্ধে রাজপথে নেমে এসেছে।
আপনার ক্ষমতা আঁকড়ে রাখার ব্যর্থ চেষ্টায় পাকিস্তানের জনগণের সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে। এ দায় শুধু আপনার। দলের সদস্যদের সেনা সদস্যদের নির্দেশ মানতে বলেছেন পিটিআই নেতা তাহরুল কাদরিও। এদিকে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বাসভবনের বাইরে অবস্থান করছে সরকার বিরোধীরা। এর আগে রোববার আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান রাহেল শরীফ। সংকট সমাধানের পথ খুঁজতে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে সেনাপ্রধানের বৈঠকে বসার কথা রয়েছে। এদিকে সংবিধান বহির্ভূত পদক্ষেপ এবং অবস্থান কর্মসূচির বিরুদ্ধে করা এক আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট এ অবস্থায় তাদের কাছে কি ভূমিকা আশা করা হচ্ছে তা জানতে চেয়েছে আন্দোলনে থাকা দুটো দলের কাছে। পাকিস্তানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তা কর্মীদের সংঘর্ষে এখন পর্যন্ত 2 জন মারা গেছে। নিরাপত্তা বাহিনীর সদস্য সহ আহত হয়েছে পিটিআই ও পিএটির কয়েকশো সমর্থক। নুসরাত নন্দিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে কথা বলতে যোগ দিচ্ছেন হেড অফ ইনপুট গোলাম কিবরিয়া। জনাব গোলাম কিবরিয়া, আপনি আমাদেরকে একটু বলবেন যে পাকিস্তানে যে পিটিভি ভবনে যে আক্রমণ, সেই আক্রমণের জন্য ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই কে কতটা দায়ী করা যায়? খালেদ, আমরা জানি যে সর্বশেষ যে তথ্য আমাদের কাছে এসেছে, এপির একটা সংবাদের দিকে দৃষ্টি আকর্ষণ করছি আমি আপনার, যে সেখানে বলা হয়েছে পিএটি পাকিস্তান আওয়ামী তেহরিক, পিএটির একজন সমর্থককে উদ্ধৃত করে এপি বলছে যে সেই সমর্থক এপিকে জানিয়েছে যে তাদের নেতা কাদরির নির্দেশেই তারা এই হামলা চালিয়েছে এবং তারা সরকারের বিরোধী বিক্ষোভের অংশ হিসেবে এই হামলা ঘটনা ঘটেছে। এর পেছনের ঘটনাটা যদি একটু আমরা দেখি, আমরা জানি যে খালেদ, যে পিটিআই ইমরান খানের দল, পাকিস্তান তেহরিক ইনসাফ, সেই দলের যখন বিক্ষোভে নেমেছিল গত 14ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন থেকে, তখন কিন্তু তাদের সঙ্গে যুক্ত হয় পিএটি, এবং পিএটি যুক্ত হওয়াতে ইমরান খানের দল পিটিআই এর যিনি প্রেসিডেন্ট ছিলেন জাভেদ হাশমি, তখনই তিনি ইমরান খানকে সতর্ক করেছিলেন, বলেছিলেন যে দুই দল যদি বিক্ষোভে যুক্ত হয় তাহলে এই বিক্ষোভ সহিংসতায় রূপ নিতে পারে, এবং সেই আশঙ্কা থেকে জাভেদ হাশমি কিন্তু এই বিক্ষোভ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন। কিন্তু তারপরে আমরা দেখেছি যে পিটিআই এবং পিএটি সংযুক্তভাবেই এই বিক্ষোভ চালিয়ে গেছে এবং অবশেষে সেটা সহিংসতায় রূপ নিল। সুতরাং এই বিক্ষোভ যেহেতু পিটিআই এবং পিএটি একত্রে করছিল, ইমরান খান যতই বলুক যে তার দলের কেউ এতে জড়িত থাকলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে, সেই দায় ইমরান খান এড়াতে পারেন না। কিবরিয়া, সর্বশেষ আপনাকে একটু জানতে চাই, আপনার কাছে জানতে চাই যে সেনাবাহিনী এক্ষেত্রে কি ভূমিকা আসলে পালন করছে, সেনাবাহিনী আসলে কোন দিকে যাচ্ছে বা সেনাবাহিনী কি করতে চাচ্ছে এই মুহূর্তে? সেনাবাহিনী কিন্তু বিক্ষোভ থামাতেই চাচ্ছে, তাদের উদ্দেশ্য বা লক্ষ্য সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু একটা ডেভেলপমেন্ট আপনাকে জানিয়ে রাখি কালেজ, এর মধ্যে পিএটি এবং পিটিআই নেতা ইমরান খান এবং তাহরুল কাদরি সহ অনেক নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং আগামীকাল পাকিস্তানের জরুরি সংসদ অধিবেশন ডাকা হয়েছে। সেখান থেকে আসলে বোঝা যাবে যে নওয়াজ শরীফ কি পদক্ষেপ নিতে যাচ্ছেন, এবং সেনাবাহিনীর ভূমিকাটাও ক্রমে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে বলে আশা করছি। খালেদ, গোলাম কিবরিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। পাকিস্তান সংকটের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের গোলাম কিবরিয়া। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।